আসসালামু আলাইকুম। আমার লাইভটা যারা এই মুহূর্তে দেখছেন, নতুন করে আসলে পরিচয় দেওয়ার মনে এই মুহূর্তে আর প্রয়োজন নাই। ইতিমধ্যে আপনারা আমাকে বিভিন্নভাবে চিনেছেন। তো আমি খুব লম্বা কথা বলবো না। আমি চাইছিলাম যে আমার কণ্ঠ আর একটু ভালো হলে আমি আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি একটা 30 মিনিটের একটা লাইভ করতে চাইছিলাম। তো যাই হোক, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি মনে করছি যে না, আসলে আমার এই মুহূর্তে কথা না বললে হয়তো পরিস্থিতি আরও নাজুক হতে পারে, প্লাস হচ্ছে আপনাদের মনে ভিন্ন কোনো প্রশ্নের জন্ম দিতে পারে। তো আপনারা যারা লাইভটি দেখছেন, আমাকে আসলে আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা শোনা যায়? আসলে আমার কণ্ঠে তো অনেক প্রবলেম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? কেউ প্লিজ জানাবেন শুনতে পাচ্ছেন কিনা আমার কথা। একজন প্লিজ, কেউ একজন কমেন্টস করুন প্লিজ, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। শোনা যায়? শোনা যায়? ওকে, লিমন আহমেদ রুবেল, ধন্যবাদ। যারাই আমার লাইভটি দেখছেন, আপনাদের প্রত্যেককেই আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের যে সংগঠন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 17 তারিখে শাহবাগ চত্বরে আমরা যে আন্দোলনটি করলাম, অর্থাৎ শান্তিপূর্ণ যে সমাবেশ, পরবর্তীতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা গেলাম, সেখানে স্মারকলিপি জমা দিলাম। পরবর্তীতে আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলার একটা সৌভাগ্য কিন্তু আমাদের হয়েছিল, আমরা সেখানে কথা বলেছি। এখন আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে জানতে চেষ্টা করছেন বা জানার আগ্রহ দেখাচ্ছেন যে আসলে আমাদের কাজের অ্যাচিভমেন্ট কতটুকু হলো, পরবর্তী কোনো নির্দেশনা আমরা পেয়েছি কিনা, অথবা কোনো কাজের অগ্রগতি হয়েছে কিনা। এটা স্বাভাবিক বিষয় যে আপনাদের মনে এরকম কিউরিওসিটি থাকবে, জাগবে, এটা একটা ন্যাচারাল বিষয়। তো সাথে সাথে আমি আজকে লাইভে যে কারণে আসলাম, আমি 3টি বিষয় নিয়ে মূলত কথা বলবো। আমার যেহেতু কণ্ঠ এখনও পরিষ্কার হয়নি পুরোপুরি, তো আমি খুব শর্ট করব কথাগুলো। এক নম্বর ইস্যুতে আমি কথা বলতে চাই। আপনারা অনেকেই দেখে থাকবেন যে প্রকল্প থেকে রাজস্বে স্থানান্তর নামে একটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, যাই বলেন না কেন, ওনারা 24 তারিখে একটি আন্দোলনে ডাক দিয়েছেন এবং সেখানে তারা যে ব্যানারটি ব্যবহার করছেন, তারা প্রথমে কিন্তু লিখছেন যে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরামে প্যারেতেরা আন্দোলন করবে, এবং তারা লাইভে এসেও কিন্তু বলেছে, আমি শুনেছি, সেখানে তারা বলেছে প্রকল্প, এবং তারপরে বলেছেন আপনার চুক্তিভিত্তিক প্লাস হচ্ছে আউটসোর্সিং। আমার কথা হচ্ছে, যারা উদ্যোক্তা, ওই পেজ যারা চালান, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের সাথে 2-1 জনের সাথে আমি কথা বলেছিও। আমি আসলে তাদের যে আন্দোলন, এই আন্দোলনে যৌক্তিকতা খুঁজে পাইনি। কারণ আমি তাদেরকে বলেছি যে আমরা যে একটি বৃহৎ কর্মসূচি আমরা পালন করলাম, সমাবেশ, সেই সমাবেশ সম্পর্কে আপনারা অবগত ছিলেন কিনা। তো ওনারা কিন্তু আমার কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা আপনাদের যে সমাবেশটি হয়েছে, সেই সমাবেশটি আমরা আরও 2 দিন আগে থেকে আমরা জানতাম যে আপনারা একটি সমাবেশ করবেন। তো স্বাভাবিকভাবে তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম, যেহেতু আপনারা জানতেন যে আমরা একটি সমাবেশ করছি, সেখানে কিন্তু আমাদের ব্যানার ছিল আউটসোর্সিং, চুক্তিভিত্তিক অর্থাৎ মজুরি ভিত্তিক, আর হচ্ছে প্রকল্পে যারা কর্মরত আছেন সকলকে নিয়েই কিন্তু আসলে আমাদের সমাবেশটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এবং আমাদের যে চাওয়া ছিল, অর্থাৎ আমরা এই সমাবেশ থেকে একটা আশ্বাস আমরা পাবো, একটা আশ্বাস নিয়ে আমরা বাসায় ফিরব, এরকম কিন্তু একটা আশ্বাস আমরা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে কিন্তু আমরা পেয়েছি। সেখানে আমাদের সৌভাগ্য হয়েছে যাদের সাথে মিটিং করার জন্য। এটা আসলে একটা অকল্পনীয় বিষয়। আমি আমার সংগঠন তথা সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে সকল
আউটসোর্সিং কর্মচারী যারা আছেন, দৈনিক ভিত্তিক মজুরি ভিত্তিক যারা আছেন, তাদের পক্ষ থেকে আসলে আন্তরিকভাবে মানে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করা যায়, যেভাবেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন সেটাকেও আসলে কম বলা হবে। আমরা এই চিন্তা থেকে আসলে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গিয়েছিলাম যে আমরা বিশ্বাস করতাম একটা জিনিস, যে বিগত যে স্বৈরশাসক ছিল তারা কিন্তু আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তাদের সামনে উপস্থাপন করার জন্য, বাট তারা কিন্তু আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনেছেন, কিন্তু কখনোই কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেন নাই যে আমাদের ব্যাপারে তারা একটা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু দেখেন, আমরা এই যে মানবিক এখন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা মানবিক সরকার, এই সরকার কিন্তু দেখেন আমরা একটি সমাবেশ করেছি, সেই সমাবেশ থেকে ওনার বাসা পর্যন্ত চলে গেছি, ওনার কাছে আমরা দাবি জানিয়েছি, পরবর্তীতে কিন্তু আমরা ওখানে একটি আলোচনা করার পরিবেশ কিন্তু ওনারা আমাদেরকে করে দিয়েছেন, আমাদের সাথে আলোচনা করেছেন। সঙ্গত কারণেই আমরা যদি সকলেই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি, সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে, চুক্তিভিত্তিক যারা আছেন তাদের পক্ষ থেকে, প্রকল্পের যারা আছেন তাদের পক্ষ থেকে, তাহলে কিন্তু তাদের প্রতি আমাদের মানে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। সঙ্গত কারণে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সারা বাংলাদেশের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আপনাদের যে বিষয় নিয়ে কনফিউশন, আমি সেই কনফিউশনটাকে দূর করতে চাই। 24 তারিখের যে প্রোগ্রাম তারা ডেকেছে, এটা একান্তই প্রকল্প থেকে রাজস্ব খাতে যারা চাকরি করতে চায়, এটা তাদের একটা আন্দোলন। কিন্তু লক্ষ্য করে থাকবেন, আমরা বিগত দিনেও দেখেছি কিছু কিছু সরকারি কর্মচারী যারা আছেন তারাও যখন প্রোগ্রাম থ্রো করেন তখন কিন্তু তাদের ব্যানারে আমাদের আউটসোর্সিং কথাটাকে অ্যাড করে দেন। এর একটাই কারণ, একটাই উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছে, যারা ভাববে যে আউটসোর্সিং কথাটা যেহেতু লেখা আছে সম্ভবত এই দাবিটিও আমাদের, তাদের ইমোশনটাকে ব্যবহার করে হিউজ সংখ্যক গণজমায়েত করার জন্য আসলে আউটসোর্সিং কথাটাকে তারা সেখানে লাগায়। তো আমি মনে করি যে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরাম যে আন্দোলনটি 24 তারিখে আপনার ডেকেছে, সেটিরও সেম উদ্দেশ্য, অর্থাৎ তারা চায় এই আউটসোর্সিং কথাটাকে লাগিয়ে সারা বাংলাদেশে যে সকল আউটসোর্সিং কর্মচারী আছে তাদেরকে সে আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য। তো আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে, একজন ভাই হিসেবে, একজন এখন অভিভাবকও বলতে পারেন, যেহেতু আমাকে আপনার সামনে রেখেছেন আমাদের কয়েকজনকে, তা আমি আপনাদেরকে পরিষ্কার নির্দেশনা দিতে চাই, বাংলাদেশের একজন আউটসোর্সিং কর্মচারীও তাদের 24 তারিখের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন না। কারণ এই কর্মসূচিটি আমাদের আউটসোর্সিংয়ের কোনো কর্মসূচি না। যদি কোনো আউটসোর্সিংয়ের কর্মচারী ওই প্রোগ্রামে অংশগ্রহণ করেন তাহলে আমাদের যে সমাবেশটি ছিল, আমাদের যে লক্ষ্য আছে, এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, আমরা বিতর্কিত হয়ে যাব। আমরা মনে করছি এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনা থেকেই তারা এরকম একটি আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে, যেন আমরা আমাদের যে আন্দোলন সমাবেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, সেই জায়গা থেকে যেন আমরা বিতর্কিত হয়ে যাই। আমি আবার অনুরোধ করব, আপনারা একজন আউটসোর্সিং কর্মচারীও 24 তারিখের প্রোগ্রামে আপনারা যোগদান করবেন না। আমার মনে হয় আমি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। আমি আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি, আমি খোঁজখবর নিয়ে জেনেছি যারা প্রোগ্রামটি থ্রো করেছেন 24 তারিখের প্রোগ্রাম, তাদের অনেকেরই চাকরি আজ থেকে 2 বছর আগে চলে গেছে, তাদের প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, যাদের প্রজেক্টের মেয়াদ 2 বছর আগে শেষ হয়ে গেছে, যাদের চাকরি নাই, তারা কোন যুক্তিতে চাকরিটাকে স্থায়ীকরণ করার দাবি জানায়? আমার মনে হয় আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আমি আসলে আপনাদের কি বলতে চেয়েছি, কি বোঝাতে চেয়েছি। সাথে সাথে আমি আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই। আপনারা ইতিমধ্যে আরেকটি বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে হয়তো পড়েছেন। আপনারা হয়তো মনে করছেন যে আমাদের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন যে কয়েকজন ছাত্র সমন্বয়ক, তাদের মধ্যে একজন আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই, উনি গতকালকে আমরা দেখেছি যে মিডিয়ার সামনে
উনি একটি কথা বলেছেন যে যে চাকরিতে আসলে তারা জেনে শুনে চাকরিতে প্রজেক্ট বলেছেন, যে প্রকল্প বলেছেন, যে প্রকল্পে যারা নিয়োগপ্রাপ্ত হন তারা কিন্তু জেনে বুঝে নিয়োগপ্রাপ্ত হন যে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্রকল্প থাকবে, টাইমটা যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু প্রজেক্টটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। সঙ্গত কারণে কিন্তু তারা আর দাবি করতে পারবে না যে আমাদেরকে রাজস্ব খাতে মানে কনভার্ট করা হোক। আমিও তার এই কথার সাথে একতা প্রকাশ করছি যে প্রজেক্টে যারা ঢোকে তারা কিন্তু জেনে বুঝে ঢোকে যে আমার এই প্রজেক্টের মেয়াদ 5 বছর বা 10 বছর অথবা 2 বছর বা 1 বছর। প্রজেক্ট একটা আলাদা জিনিস, চুক্তিভিত্তিক একটা ওটাও আলাদা জিনিস। দৈনিক মজুরি ভিত্তিক, যেটা দৈনিক মজুরি ভিত্তিক যে কর্মচারীগুলো থাকে তাদের যে দৈনিক হাজিরা, তারা কিন্তু প্রত্যেক দিনের হাজিরা, প্রত্যেক দিন কাজ করলে কিন্তু তারা 30 দিনের হাজিরা পান না, তাদের চুক্তিটা থাকে প্রতিদিনের জন্য। পক্ষান্তরে আমরা যারা আউটসোর্সিং কর্মচারী আছি আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু একদম তাদের যে দুইটা প্রজেক্ট অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক প্লাস হচ্ছে আপনার প্রকল্প, তাদের সে কিন্তু একদম টোটালি ভিন্ন একটি জিনিস। অর্থাৎ আমরা যেভাবে চুক্তি নিয়োগপ্রাপ্ত হই সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই অনেক আউটসোর্সিং কর্মচারী যারা আছে এখন পর্যন্ত কর্মরত আছি। আমি আমার কথা বলতে পারি, আমি সেই 2004 সাল থেকে এখন পর্যন্ত একজন আউটসোর্সিং কর্মচারী হিসেবে কর্মরত থেকে আমার উপরে যে সকল দায়িত্ব আমি সে সকল দায়িত্ব সুচারুভাবে পালন করে আসছি। এরকম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যে সকল আউটসোর্সিং কর্মচারী আছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে, সরকারের বিভিন্ন অফিস, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু যে সকল আউটসোর্সিং কর্মচারী আছে তারা প্রত্যেকেই কিন্তু যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন। আমি কেন বলবো যোগ্যতার প্রমাণ দিয়ে? একজন ড্রাইভারকে যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন তাকে সে গাড়ি চালাতে পারে কিনা এটা কনফার্ম করে নিয়োগ দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে তার সার্টিফিকেট আছে কিনা, সে প্রফেশনাল কিনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু একটা বোর্ড থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের, সেই বোর্ড থেকে কিন্তু যাচাই বাছাই পূর্বক তাদেরকে নিয়োগ প্রদান করা হয়। তো অনেকে আমি দেখেছি যে অনেকেই বলেছেন যে এই আউটসোর্সিং কর্মচারী এরা মেধা নাই, এরা মেধাহীন। আমি দ্ব্যর্থ কণ্ঠে এর প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি, এই কথাটির তীব্র বিরোধিতা করছি। প্রত্যেকটা আউটসোর্সিং কর্মচারী আজকে দেখেন পরিষ্কারভাবে বলা থাকে যে এই আউটসোর্সিং কর্মচারীগুলো কিন্তু এখন আমি ধরি একজন মেডিকেল কলেজ অথবা একটা মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমি আমার ডিপার্টমেন্ট যদি ধরি জ্বালানি সেক্টর, আপনি জ্বালানি সেক্টরগুলোতে গিয়ে দেখবেন শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী বাদে বাকি যারা আছে তারা কিন্তু আর সর্বনিম্ন এসএসসি পাস বলা থাকে, কিন্তু অফিসিয়াল যে সকল কাজকর্ম যারা করে দেখবেন ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তারা কিন্তু কমপ্লিট করে এসে এই চাকরিগুলো করছে। যে ভাইগুলো মনে করেন যে আউটসোর্সিং কর্মচারীদের মেধা নাই, তাদের এই রাজস্ব খাতে স্থানান্তরের দাবিটি অযৌক্তিক, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনি খোঁজ নেন সহরদিতে, খোঁজ নেন গিয়ে পঙ্গুতে, নিউরো সায়েন্সে, আপনি খোঁজ নেন কিডনিতে, আপনি বাংলাদেশ ব্যাংকে খোঁজ নেন, আপনি খোঁজ নেন সচিবালয়ে, আপনি ডিপিটিসিতে খোঁজ নেন, আপনি এলজিডিতে খোঁজ নেন, আপনি যেখানে খুশি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সেখানে কিন্তু অসংখ্য আউটসোর্সিং ভাই বোনেরা কিন্তু তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা চাকরি করে যাচ্ছে এবং দীর্ঘদিন কাজ করার কারণে কিন্তু তারা দেখবেন যে অনেক নতুন অফিসার যখন নিয়োগপ্রাপ্ত হয় তাদেরও কিন্তু তাদের চেয়েও কিন্তু অনেক বেটার কাজ তারা বোঝে। সঙ্গত কারণেই আপনারা যারা এই ভুল ধারণায় আসেন যে সকল ভাই, তাদের কাছে বিনীত অনুরোধ করব এই বিষয় নিয়ে আপনারা অন্তপক্ষে আউটসোর্সিং কর্মচারীদের পাশে থাকবেন, এরা বিশ্বাস করি। আর কোনো আপনারা বিভ্রান্তিকরমূলক কথাবার্তা আপনারা ছড়াবেন না, গুজব ছড়াবেন না। আমি মনে করি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আউটসোর্সিং কর্মচারী, তাদের কিন্তু লক্ষ লক্ষ পরিবার আছে, সেই সকল লক্ষ লক্ষ পরিবারে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে, ভোটার আছে। সঙ্গত কারণেই আমি মনে করি একটি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনারা ছাত্ররাই প্রথম আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন, পরবর্তীতে কিন্তু আমাদের সাধারণ মানুষের সম্পৃক্ততার কারণেই কিন্তু আমরা সকলের পার্টিসিপেশনে একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি আমার এই লাইভটি কোনোভাবে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কাছে পৌঁছায়, আমি আপনাকে বিনীত অনুরোধ করব অনুগ্রহপূর্বক। আপনি বলেছেন যে আলোচনার জন্য আপনার
দরজা বা আপনাদের সাথে আলোচনার জন্য আমাদের পথ সবসময় খোলা আছে। তো আমরাও আলোচনা করতে চাই, আমরা আলোচনা করেই আমাদের দাবিটি আপনাদের মাধ্যমে সরকারে যারা আছেন তাদের প্রত্যেকে আমরা জানাতে চাই। আমাদের যে দাবিটি যৌক্তিক, আপনার সাথে বসলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার লাইফের মাধ্যমে আরও কিছু বেশি ক্লিয়ার করতে চাই। আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বাসভবনে আমরা যখন আলোচনা সভায় বসি, তখন কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম এবং ওনারা কিন্তু আমার যে আবেদন অর্থাৎ স্মারকলিপি আমরা যে জমা দিয়েছি সেটা কিন্তু একদম এক বাক্যে স্বীকার করেছেন যে আপনাদের দুঃখ দুর্দশা যে কথাগুলো আপনারা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপনাদের প্রত্যেকের দাবি যৌক্তিক। কিন্তু আমরা নতুন সরকার এসেছি, আমাদেরকে একটু মেহরবানি করে সময় দিবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়েই, আপনাদের প্রতিনিধিকে সাথে নিয়েই আমরা একটি যৌক্তিক সমাধানে পৌঁছাবো। যদি আমাদের এই আন্দোলনের লজিক না থাকতো, সমাবেশের লজিক না থাকতো, তাহলে কিন্তু তারা আমাদের এই বিষয়গুলোকে ডিনাই করে যেতেন। অতএব আমরা বিশ্বাস করি যে আজকের পর থেকে যে সকল ভাই আমাদের বিরোধিতা করতে চান বা বিরোধিতা করছিলেন, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা আমাদেরকে বুঝতে পারবেন আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের অধিকার আসলে চাইতেই শুধু সমাবেশটি করেছিলাম। আমাদের এখন পর্যন্ত এবং আগামীতে আমরা যে সকল সমাবেশ বলেন বা যে সকল কর্মসূচি আমরা গ্রহণ করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু শুধুমাত্র আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্যই কিন্তু আমরা এই প্রচেষ্টাগুলোকে অব্যাহত আসলে রাখবো। সাথে সাথে আরও কিছু বিষয় আমি করতে চাই। আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে বা আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করছি না কেন, অথবা আমাদের উচ্চ পর্যায় থেকে সরকারি মহল থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা আছে কিনা। যে সকল ভাইরা আমার লাইভটি এখন দেখছেন বা পরবর্তী সময়ে দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে অপেক্ষা করবেন ধৈর্য সহকারে। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু আমরা প্রতিশ্রুতি পেয়েছি আমাদেরকে অবশ্যই ডাকা হবে, কিন্তু একটু সময় ওনাদেরকে দিতে হবে। সাথে সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। যদি প্রয়োজন হয় কখনো আবার আমাদেরকে রাজপথে কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি, আমরা যদি দেওয়ার প্রয়োজন হয়, আমরা আমাদের যে সকল সমন্বয়ক সারা বাংলাদেশ থেকে, যে সকল প্রতিষ্ঠান থেকে আমরা পেয়েছি, যে সকল জেলা থেকে পেয়েছি, যে সকল দপ্তর অধিদপ্তর থেকে পেয়েছি, আমরা আপনাদের প্রত্যেককে সাথে নিয়ে আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু আমরা প্রোগ্রাম থ্রো করব। এবং আমরা বিশ্বাস করি যে 17 তারিখের প্রোগ্রাম যেভাবে আপনারা সফল করেছেন, আগামী দিনে আমরা যে কোনো কর্মসূচি দিলে আপনারা যার যার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেই প্রোগ্রামকে আপনারা সার্থক করবেন। আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা মনে করছেন হয়তো আমরা বসে আছি, আমাদের হয়তো প্রচেষ্টাকে আমরা থামিয়ে দিয়েছি। না, আমাদের কাজ চলমান আছে। আমরা ভিতরে ভিতরে আমাদের যে আলোচনা, সে আলোচনা কিন্তু আমরা করছি। এখন আপনারা যারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা কিন্তু কাজ করছি। আপনাদের আমাদের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে যে আমাদের যে ভাইগুলোকে আমরা সামনে দিয়েছি তারা বসে নেই, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তো আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে আমি যে টপিকসগুলো নিয়ে কথা বললাম সেই টপিকসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও 2 মিনিটে শেষ করছি। নাম্বার 1, 24 তারিখের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আমাদের আউটসোর্সিংয়ের কোনো প্রোগ্রাম না। সঙ্গত কারণেই সারা বাংলাদেশের একজন আউটসোর্সিং ভাইও সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না। যদি আমাকে ভাই মনে করেন, যদি আমাকে আপনারা মানেন, যদি আমার কথাকে আপনারা বিশ্বাস করেন, যদি আমার প্রতি আপনাদের আস্থা থাকে, তাহলে 24 তারিখের প্রোগ্রামে আপনারা একজন আউটসোর্সিং কর্মচারীও অংশগ্রহণ করবেন না। কারণ তাদের প্রোগ্রামের কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাইনি, আমার মেধা দ্বারা যৌক্তিকতা খুঁজে পাইনি। জানি না তাদের কাছে কোন যুক্তি আছে, কারণ আমি ইতিমধ্যে জেনেছি যারা আন্দোলন করছে তাদের অনেকের চাকরি নাকি 2 বছর আগে প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তো তারা কীভাবে আবার রাজস্ব খাতে চাকরি চায়, এটা আমাদের আসলে বোধগম্য নয়। তো সঙ্গত কারণে আমরা কারো স্বার্থ হাসিলের জন্য ব্যবহার হতে চাই না। আমরা আমাদের যেদিকে ফোকাস, অর্থাৎ আমাদের ভাগ্যের যে পরিবর্তন, আমরা শুধু সেদিকেই আমাদের ফোকাসটাকে রাখতে চাই, যেন আমাদেরকে কেউ ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল না করতে পারে, এই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা যারা আউটসোর্সিং কর্মচারী বা আউটসোর্সিং কর্মকর্তা বলেন, যে ভাইরাই আছেন না কেন, তাদেরকে প্রত্যেককেই আমি বিনয়ের সহিত অনুরোধ করব, আপনারা 24 তারিখের প্রোগ্রাম বয়কট করবেন এবং একজন আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারী কেউ সেই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন না। যদি কেউ অংশগ্রহণ করতে চান,
আমি বলবো আল্লাহর রাস্তায় আপনারা বলবেন যে আমাদের সাথে আপনারা নাই, এই কথাটা আপনারা বলে তারপরে অংশগ্রহণ করবেন। আর যদি আমাদের সাথে থাকতে চান, আমাদের যৌক্তিক আন্দোলনের সাথে আপনারা থাকতে চান, যদি মনে করেন যে না এই ভাইগুলোর উপরে বিশ্বাস করা যায়, তাহলে আপনারা 24 তারিখের প্রোগ্রামকে আপনারা বয়কট করবেন, নাম্বার 1। নাম্বার 2, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে আমাদের একটি শিডিউল নেওয়ার জন্য আমরা ওনার সাথে আলোচনায় বসবো, এবং উনি যে আমাদের এই কে নিয়ে আমি দেখেছি পুরো ভিডিও, আমাদের আউটসোর্সিং কথা কিন্তু উনি একবারের জন্য সেখানে উচ্চারণ করেনি। তো তারপরেও যেহেতু আপনাদের মনে কনফিউশন জেগেছে, আমি সম্মান রেখেই বলছি হাসনাত আবদুল্লাহ ভাইয়ের প্রতি, আমরা আমাদের যে কমিটি আছে বা যে প্রতিনিধি টিম আছে, আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে, এবং আপনাদের ভিতর থেকেও যদি কেউ, আমার লাইভ যারা দেখছেন, আপনাদের ভিতর থেকে যদি কেউ হাসনাত আবদুল্লাহ ভাই অথবা সার্জিস ভাইয়ের যদি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আমাদের আলোচনা করার জন্য যদি কোনো শিডিউল আপনারা করে দিতে পারেন, তাহলে আমাদেরকে জানাবেন। স্পেশালি আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন, আমরা তাদের সাথে আলোচনা করার জন্য সবসময়ের জন্য আমরা প্রস্তুত আছি, আমরা তাদের সাথে আলোচনা করব। এবং আমাদের প্রতিনিধি টিমের পক্ষ থেকে বা সমন্বয়ক টিমের পক্ষ থেকে কিন্তু ওনাদের সাথে আলোচনা করার জন্য একটি প্রচেষ্টা অব্যাহত আছে। সঙ্গতের কারণেই আপনারা কেউ কোনো উচ্ছৃঙ্খল মন্তব্য ফেসবুক হোক, মেসেঞ্জারে হোক, যেখানে গণমাধ্যমের সামনে হোক অথবা ফেসবুক পোস্টে হোক, আপনারা কেউ কোথাও কোনো রকম বাজে মন্তব্য আপনারা বা উচ্ছৃঙ্খল আচরণ আপনারা করবেন না। মনে রাখবেন, আমরা কিন্তু প্রত্যেককেই সরকারি প্রতিষ্ঠানে, আধা সরকারি প্রতিষ্ঠানে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং দপ্তরে পরিদপ্তরে কিন্তু আমরা চাকরি করি। সঙ্গত কারণে আমাদের আচার আচরণ হতে হবে অত্যন্ত ভদ্রচিত, যেন আমাদেরকে আমাদের আচরণ দেখে যেন সবাই বোঝে যে না, এরা যারা এই আন্দোলনটি করছে তাদের আসলে ভদ্রতা আছে, তারা ম্যানার বোঝে, তারা মানুষকে সম্মান দিতে জানে। এই বিষয়গুলো আপনারা নিশ্চিত করবেন। নাম্বার 2। 3 নম্বর হচ্ছে যে পরবর্তী যদি কোনো নির্দেশনা আমাদের কাছে আসে, অর্থাৎ যদি কোনো থাকে, আমরা সেটা আপনাদেরকে জানাবো। সাথে সাথে আপনাদেরকে একটি বলতে চাই, আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা একটি মিটিং ডাকবো। সেই মিটিংয়ে হয়তো যে সকল প্রতিনিধি আমরা ইতিমধ্যে পেয়েছি বিভিন্ন জেলা প্রতিষ্ঠান বা দপ্তর অধিদপ্তর থেকে, তাদেরকে সাথে নিয়ে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি মিটিং ডাকবো। সেই মিটিংয়ে আমরা জানিয়ে দিব যে কাকে কাকে কীভাবে কোথায় উপস্থিত থাকতে হবে। সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, আলোচনা করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। তো ধন্যবাদ। আমি যাদের ফোন ধরতে পারিনি, আমি অনেক সময় ফোন বন্ধ করে রাখি, কারণ আমার গলাতে শব্দ বেরোচ্ছিল না। আমার লাইভটি যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের প্রত্যেকের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করছি, আপনাদের প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমি বিশ্বাস করি আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহবাগের কাছে আমাকে যেন আল্লাহবাগ সুস্থ রাখে, আপনাদের জন্য যেন আমি কাজ করতে পারি, আল্লাহবাগ সেই তৌফিক যেন আমাকে দেয়। আর আমিও শঙ্কামুক্ত নয়, আমিও বিভিন্নভাবে ঝুঁকির মধ্যে আছি। আপনারা যদিও জানি যে আমার কিছু হলে আপনারা এর জন্য আপনারা প্রতিবাদ করবেন, আপনাদের জায়গা থেকে আপনাদের যা যা করণীয় সেগুলো আপনারা করবেন। আমি জানি যে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীরা এখন আমার মুখের দিকে তাকিয়ে আছেন, বা অন্যান্য যে সকল সমন্বয়ক আছেন তাদের মুখের দিকে আপনারা তাকিয়ে আছেন, আমাদেরকে আপনাদের অভিভাবক আপনারা মনে করেন। তো আমি বিশ্বাস করি যে আমার জন্য আপনারা সব করতে প্রস্তুত থাকবেন সবসময়। আমি আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনাদের জন্য কাজ করার তৌফিক দেন। এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, যাদের ফোন ধরতে পারেনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে আপনাদের জন্য আরও দুটি সংবাদ আছে, যে সংবাদটি আমি বলতে চাই। আমাদের যে সভাপতি সাহেব ছিলেন, সভাপতি সাহেবের প্রতিষ্ঠানে একটি প্রবলেম ছিল। গতকাল কিন্তু আমি সেখানে ফিজিক্যালি মুভ করি, সেখানকার যে মাননীয় পরিচালক মহোদয় আছেন ওনার সাথে আমি কথা বলি, আমাদের অন্যান্য সমন্বয়কগণ সহ। সবচেয়ে আশার খবর হচ্ছে যে পরিচালক স্যার কিন্তু আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন, এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিলাম সেটা কিন্তু বাস্তবায়ন হওয়ার পথে। সঙ্গত কারণেই আমরা যেখানে যাচ্ছি, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা কিন্তু সমাধান হচ্ছে। আমরা দেখেছি, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী হসপিটাল যেটা আছে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। একজন কর্মচারীর চাকরি নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে। এই বিষয়ে আমি বলবো যে আমরা থেমে নেই, আমরা প্রতিনিয়ত আলোচনা অব্যাহত রেখেছি। আমরা জানি কখন কি করতে হবে, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। যদি এরকম কোনো প্রয়োজনীয়তা অনুভব করি যে আমাদেরকে ফিজিক্যালি মুভ করতে হবে, তাহলে আমরা ফিজিক্যালি মুভ করবো, অথবা যদি আমরা নির্দেশনা দিই ঢাকায় যারা অবস্থান করছেন তারা ঢাকা থেকে সেখানে মুভ করবেন। তো সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা
রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের জীবনের পরিবর্তন ঘটবে, সকলের সম্মান বজায় থাকবে, সকলের পরিচয় নতুন বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে নতুন পরিচয়ে আমরা মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচব, পরিবার নিয়ে দুবেলা দুমুঠো ভালোভাবে খেয়ে সম্মানের সহিত আমরা বাঁচব। এই যে আমাদের দাবি, এই দাবি বাস্তবায়িত হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শুরু করে যে সকল উপদেষ্টাগণ আছেন তাদের হাত ধরে আমাদের যে এই আউটসোর্সিং দাস প্রথা, এই দাস প্রথা থেকে আমরা মুক্তি পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের প্রতি আবারও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে আমার লাইভটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।